নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফ বিশালগড় মহকুমা রাধানগর এলাকায় কুখ্যাত সমাজদ্রোহী তথা আন্তর্জাতিক মানব পাচারকারী অঞ্জন দাসের বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তার ঘরের সিলিং এর ওপর থেকে একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় রাধানগর বিএসএফ ক্যাম্পে। পরবর্তী সময় শুক্রবার দুপুরবেলা মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশের কাছ থেকে জানা যায়, অঞ্জন দাস দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক পাচারকারী তথা পিস্তল বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে মধুপুর থানায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দিয়ে পিস্তল সহ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকাল রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা এবং বিএসএফ এর উদ্যোগে একটি আমরা অভিযান চালাই এবং সেখান থেকে আমরা একজন ব্যক্তিকে একটি পিস্তল এবং 3টি লাইভ রাউন্ড সহ হাতে নাতে ধরতে পারি। একদম সীমান্তবর্তী অঞ্চলে একটি গ্রাম রাধানগর অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং একটি আর্মস অ্যাক্টের কেসও রেজিস্টার করা হয়েছে। তাকে আদালতে ফরওয়ার্ড করা হবে। তার নাম কি স্যার? তার নাম অঞ্জন দাস, বাড়ি রাধানগর। কেন্দ্রীয় বাজেটে বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের প্রতিবাদে এবং দেশের 14 লক্ষের বেশি এজেন্টের স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এলআইসি এজেন্ট অর্গানাইজেশন শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। আগরতলা টিআরটিসি অফিসের সামনে হয় এই বিক্ষোভ কর্মসূচি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশে এলআইসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে। আগামী 11 ফেব্রুয়ারি পার্লামেন্টের সামনেও এলআইসির সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে। কারণ গত অক্টোবর মাসে সারা দেশে এজেন্টের জন্য সরকার কমিশন কমিয়ে দিয়েছে। একই সাথে বয়সের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আনা হয়েছে, যার কারণে দেশে প্রায় 14 লক্ষ এজেন্ট ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, এলআইসি এক প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। আরও অভিযোগ তুলে বলেন, এলআইসির শেয়ার বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে দাবি করেন অবিলম্বে সরকারকে বীমার ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করতে হবে। এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে লিকাওই, আমরা এই সংগঠনের ডাকে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা সারা দেশে আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ অফিস, রিজনাল অফিসের সামনে আমরা ধর্ণা সংগঠিত করছি। আগামী 11 ফেব্রুয়ারি আমাদের দেশের পার্লামেন্টের সামনে বীমা ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমরা যাচ্ছি। প্রথমত আপনারা জানেন, গত অক্টোবর মাসে আমাদের দেশের ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আমাদের দেশের সমস্ত এজেন্টদের ক্ষেত্রে সেখানে কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তা না, আমরা দেখেছি যেখানে সাম এশিওর এই মাত্রাটা ছিল 1 লক্ষ টাকা, সেটাকে 2 লক্ষ টাকায় বাড়ানো হয়েছে। বয়সের ক্ষেত্রে কতগুলো নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এমনিভাবে এলআইসি এজেন্ট 14 লক্ষ এজেন্ট গোটা দেশে, যাদের রক্ত ঘামে এই এলআইসি তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে। আপনারা জানেন, এই মুহূর্তে আমাদের দেশের এলআইসি হচ্ছে শুধু আমাদের দেশের না, পৃথিবীর বৃহত্তম বীমা সংস্থা এবং এই সংগঠন, এই সংস্থার হাতে এই মুহূর্তে আপনারা জানেন মোট সম্পদের পরিমাণ হচ্ছে $52 ট্রিলিয়ন। এরকম একটি পরিস্থিতির মধ্যে সেই এলআইসি আজ প্রচন্ড প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কখনো আমরা দেখছি এলআইসি শেয়ার বেসরকারি হাতে বিক্রি করা হচ্ছে, আবার কখনো কখনো আমরা দেখছি যে এলআইসির ক্ষেত্রে 100%। আপনারা জানেন যে গত 2015 সাল থেকে বীমা ক্ষেত্রকে বেসরকারীকরণ করা এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয়। মোবাইলের দোকানের মালিকের নির্যাতনে মৃত্যু হওয়া কর্মচারীর পরিবারের বিচার মিলছে না। জিবি বাজার কমিটি এবং পুলিশ ঘটনা রফাদফা করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ। শুক্রবার বাজারে এসে কান্নায় ভেঙে পড়ল মৃতের পরিবার। মোবাইলের দোকানে মালিকের বিরুদ্ধে কর্মচারীকে খুনের অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না এবং জিবি বাজার কমিটি মৃতের পরিবারের অভিযোগ শুনতে চাইছে না। এর পেছনে বড়সড় রফাদফা হয়েছে বলে অভিযোগ উঠছে। 31 জানুয়ারি বাজারে এসে মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়ে, অথচ তাদের অভিযোগ কেউ শুনতে চাইছে না। জানা যায়, দীর্ঘ 4 বছর ধরে জিবি বাজার এলাকার সাহা কমিউনিকেশন নামে মোবাইলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন
রাহুল আচার্য। তার বাড়ি রাজধানীর অভয়নগর এলাকায়। গত 31শে জানুয়ারি দোকানের মালিকের সাথে তার কোনো এক বিষয় নিয়ে হয়তো ঝামেলা বাঁধে। তারপর দোকানের মালিক পার্থ সাহা কর্মচারী রাহুল আচার্যকে বেধড়ক মারধর করে, মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে রেখে দেয়। পরবর্তী সময় বাড়ির লোকজনরা রাহুলকে ফোন করে খুঁজে পায়নি। রাতের বেলা রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন এক নির্জন জায়গায় রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পায়। কিন্তু ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না। এমনকি বাজার কমিটি পর্যন্ত অভিযুক্ত সে বিরুদ্ধে কোন রকম অভিযোগ শুনছে না। সূত্রের খবর, খুনের ঘটনা আড়াল করতে পুলিশ এবং বাজার কমিটি বড় মাথা উঠে পড়ে লেগেছে। তাই নিরীহ পরিবারের বিচার মিলছে না। যাই হোক, এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করল মৃতের পরিবার। অভিযুক্ত ব্যবসায়ীকে যাতে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে কঠোর শাস্তি হয়, সে দাবি করল ছেলেহারা নিরীহ পরিবার। আমার বুথে 5 বছর ধরে দোকান থাকে। আমার বুথে 4টার সময় ডেলি সাড়ে ভাত খাই। এদিন আমার বুথে 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে আমার বুথে বাইক আইয়া না। তখন আমরা বুন পাতাছি, যাইতে বুন পাই না, সুইচপ এরপরে আমরা বাইরে যাচ্ছি, পাই না বুলারে। এরপরে একজনে বুন পাচ্ছে, আমরা বুলার কই দোকানে নাই। তখন দিয়ে আমরা বুলারে পাই না, খুঁজে পাই না, তারা দূরে গেছি। তখন তারা কইছে একটা বুলা পাইছিলাম। তখন আমরা চিন্তা করবো আমার বুলার লেগা আমি তার বিচার চাই, আর কিছু চাই না। আমার বুলা যে আতক পাইলা যে তার দোয়ান আমি মরে যাবো কা, এই বিচার না করলে আমি মরে যাবো কা। আমি বুলার বিচার চাই। বুলা ডেলি এত 10টা বাজে, 10:30 বাজে বাচ্চা বুলারে বাপ খাইতো না। আমি কিছু চাই না, আমার বুলার বিচারটা চাই। থানার পুলিশ কেউ কিছু করতেছে না, কেউ কিছু করতেছে না গো। শান্তর টিভি। পাইপ ফেটে চৌচির, ঠিকাদারের খামখেয়ালিপনার কারণে জলে তীব্র সংকট কাঞ্চনমালাবাসীর। সমস্যা নিরসনের জন্য দাবি তুললেন এলাকাবাসী। ঠিকাদারের খামখেয়ালিপনার কারণে জলের তীব্র সংকট কাঞ্চনমালা এলাকায়। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 1 নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় কয়েক লক্ষ টাকায় একটি পাকা কালভার্ট তৈরির জন্য কাজের বরাত পায় রাজধানী আগরতলা শহরের এক ঠিকাদার। অভিযোগ, পাকা কালভার্টের কাজ করার সময় এলাকার এক জলের পাইপলাইন ভেঙে ফেলে। পরে বেশ কিছুদিন পর পুনরায় আবার জলের পাইপ লাগালেও কয়েকদিন যেতে না যেতেই আবার জলের পাইপলাইনটি ভেঙে ফেলে, যার ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এসবি স্কুলের জলের তীব্র সংকট দেখা দিয়েছে। যার ফলে স্থানীয় এলাকাবাসীরা সহ কাঞ্চনমালা এসবি স্কুলের কর্মীরা দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। তবে বিদ্যালয় সহ এলাকায় এমন জলের সংকট, কিন্তু ঠিকাদারের এতে কোনো কিছুই যায় আসে না। কাজের ঠিকাদারে এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য, এলাকা মানুষের স্বার্থে পাকা কালভার্ট তৈরি হোক, সেটা সবাই চায়, কিন্তু কাজ শুরুর আগে কালভার্টের পাশে থাকা বিকল্প পানীয় জলের পাইপলাইনের ব্যবস্থা না করে স্থানীয় এলাকাবাসীর ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চরম সমস্যায় ফেলে দেওয়া হচ্ছে, যার জন্য দায়ী কাজের ঠিকাদার। তাই স্থানীয় এলাকাবাসীদের থেকে শুরু করে বিদ্যালয় ছাত্রছাত্রীরা জোরালো দাবি জানিয়েছে, খুব শীঘ্রই যেন কালভার্টের পাশ দিয়ে বিকল্প জলের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা তো জলের খুব অসুবিধা, যে জলের উপরে আমরা নির্ভর। এই যে জল না থাকলে আমরা কি করে বাঁচি? একদম আমরা জল নাই। এই যে এখানে ব্রিজটা হইতাছে, ব্রিজটা ওয়ার আগে যে আমরা এই জায়গাটার ভিতরে আমরা জলের লাইনটা দিয়েছি, ব্রিজটা করতো। আমরা কি করে জলের লেগে আমরা বাঁচি? আমরা তো জলের লেগে এমন সমস্যা। কয়দিন ধরে জল পাইতেছেন না? আজকে মনে 17-18 দিন ধরে জলের লেগে আমরা খুব সমস্যা। আমরা কি করে বাঁচি? জল নাই। আচ্ছা, ব্রিজটা কোন জায়গাতে হইতেছে? ওই তো নামা। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। তো এখন কি চাইতেছেন আপনারা? আমরা জল চাইতেছি, আমরা জলের লেগে খুব অসুবিধা। কদিন হইব জল পাওয়া যায়? মানে কি লেগে জল পাওয়ানো, কি লেগে? আচ্ছা, 5 ভেঙে রাখছো না? তো তোমরা এখন কি চাইতেছো?
এই তোমরা স্কুলের নাম কি? এখন দেখার বিষয় কবে নাগাদ এলাকাবাসীর সমস্যা সমাধান হয়। শান্তন টিভি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে হতাশ মন্ত্রী রতন লাল নাথ। খুব ভালো সাড়া মানুষের কাছ থেকে লক্ষ্য করা যাচ্ছে না, শিবিরে গিয়ে এমনটাই দাবি করলেন মন্ত্রী। শুক্রবার 79 টিলা স্থিত ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যুৎ নিগমের জিবি সাবডিভিশনের বিপরীত দিকের মাঠে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি শিবিরের উদ্বোধন করে বলেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সাড়া পাওয়া গেছে, তবে খুব ভালো সাড়া পাওয়া যায়নি। এই সুবিধা নিয়ে আগরতলা শহরের মানুষের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে, কারণ আগরতলা শহরে এখন পর্যন্ত বেশ কয়েকটি শিবির অনুষ্ঠিত করা গেছে। এখন পর্যন্ত পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 12,000। ইতিমধ্যে 50,000 রেজিস্ট্রেশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলে এই শিবিরের সফলতা আসবে বলে জানান মন্ত্রী। আরো বলেন, সরকার 2018 সাল থেকে বলে আসছে ঘরে ঘরে রোজগার। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এরই একটি অঙ্গ। বহু মানুষ চাইলে এ পরিষেবা দিয়ে ব্যবসা করতে পারে। অতিরিক্ত কিলোওয়াটের ব্যবস্থা করে বিদ্যুৎ নিগমের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারে এবং এ বিদ্যুৎ পরিবেশ বান্ধব বলে জানান মন্ত্রী। খুব ভালো সাড়া পাইনি, কিন্তু সাড়া পেয়েছি। আপনি যে বলেন যে খুব ভালো সাড়া, সেটা না। সারা রাজ্যে হচ্ছে, আগরতলা বেশি হচ্ছে। আগরতলা এর মধ্যেই 4-5টা শিবির হয়ে গেছে। মোহনপুরও শিবির হয়েছে, আমরা মফস্বলও শিবির করছি। আজকে এখানে ভেন্ডারও আছে, ব্যাংক কর্তৃপক্ষ আছে, তারপরে রেজিস্ট্রেশন করাচ্ছে ডিপার্টমেন্টের লোক, তারা আছে, এবং সিএসসি যেটা সেন্টার, কল সেন্টার যেটা, ওরাও আছে। তো মানুষ ভালো করে এখনো ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয়। যাই হোক, আমাদের কর্পোরেটররা, বিধায়করা, জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বুঝাচ্ছে সবাইকে, এবং সাড়া পাচ্ছি, কিন্তু আরও বেশি আমরা চাই যে 50,000 আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি, এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের 12,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে, যে আরও বেশি রেজিস্ট্রেশন হতে হবে। তো যদিও বেশি আগরতলায়, এবং যারা নিয়েছে তারা এটার ফল বুঝতে পারবে। আপনি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা, এটা হলো স্কিম। এই স্কিমে আপনি 1 কিলোওয়াট যদি বসান, প্লেটগুলো এখানে আছে, এই প্লেট বসালে আপনি 33,000 টাকা সাবসিডি পাবেন। যদি 2 কিলোওয়াট বসান 66,000 সাবসিডি পাবেন। যদি 3 কিলোওয়াট বসান 85,800 টাকা সাবসিডি পাবেন। এর বাইরেও আপনি বসাতে পারেন, কিন্তু সাবসিডি আপ টু 85,800। এলো আপনি 5 কিলোওয়াট 10 কিলোওয়াট অনেকে বসাচ্ছে, কারণ এটা বসাচ্ছে বিজনেস করার জন্য। যদি আমি বেশি বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে বিদ্যুৎ নিগম আমার থেকে সেটা কিনে নেবে এবং তারা মাসের শেষে তারা পয়সা পাবে। তো এটা যেমন রোজগার হয়, এই যে আমরা বলছি প্রতিটি ক্ষেত্রে ঘরে ঘরে রোজগার, এই স্কিমের এটা একটা অন্য। কারো কিচ্ছু নেই, জমি নেই, আমার শুধু বাড়িটা আছে, বাড়িটা বসে আমি রোজগার করতে পারি। ছাদের উপরে আমি বেশি পরিমাণে প্লেট লাগিয়ে দেব, প্লেট লাগিয়ে আমি বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ নিগমে আমি বিক্রি করব। এ হলো এই যোজনার মূল অর্থ হলো, প্রধানমন্ত্রী চায় আমাদের যে সোলার, সূর্য, এই সূর্যের কিরণে যে বিদ্যুৎ উৎপাদন হবে, এটা হলো গ্রিন এনার্জি। এই বিদ্যুতে কোনো ক্ষতি হয় না। আমরা গ্যাসের যে বিদ্যুৎ উৎপাদন করি, এটা ক্ষতি হয়, পরিবেশ বান্ধব নয়। জল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, এটা গ্রিন এনার্জি, এটা কোনো পরিবেশ নষ্ট হয় না। কয়লা থেকে এটাও পরিবেশ নষ্ট হয়। শুধুমাত্র গ্রিন এয়ার, জল, এগুলির থেকে যখন বিদ্যুৎ উৎপাদন হয়, সেগুলিতে আমাদের কোনো পরিবেশ নষ্ট হয় না। একদিকে পরিবেশ বান্ধব, অপরদিকে ফ্রি বিদ্যুৎ, অন্যদিকে আমরা
এই বিদ্যুৎ বিক্রি করে নিজে রোজগার করতে পারে। এই জিনিসগুলো এখানে আছে, আমি জানি না যারা ইউজ করেছে এর মধ্যে কয়েকজনে বয়স্ক তো ওনা ডাকো। তো আমরা চাই আপনারাও প্রতিটি ক্ষেত্রে, এই যে আপনারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, কজন লাগিয়েছেন? আপনার যেমন আমার বাড়িতে আমি লাগিয়েছি, নিজে আচরি ধর্ম পড়ারে শেখায়। আমি নিজে করব না, সারা রাজ্যে 7-8টার মতো হয়েছে, আরও হবে। আমরা করছি এবং বিশেষ করে ভেন্ডাররা বিভিন্ন জায়গায় নিজেরা উদ্যোগেও ক্যাম্প ছাড়াও অনেকে শুরু করে দিয়েছে। জোলাইবাড়ি নিচ্ছে, শান্তির বাজার নিচ্ছে, আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা নিজেরা বাড়িতে লাগাচ্ছে। পরে মন্ত্রী এদিন শিবিরের স্টলগুলোর কর্মীর সাথে কথা বলেন, তাদের কাছ থেকে মানুষের উৎসাহের সম্পর্কে খবর নেন। শান্তন টিভি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে দুদিনব্যাপী হোম লোন এক্সপো মেলা 2025-এর সূচনা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার এ ধরনের অনুষ্ঠানে অত্যন্ত প্রশংসা করে বলেন, গ্রাহকদের স্বার্থে এই ধরনের পরিষেবা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। पंजाब नेशनल बैंक एक लीडिंग बैंक है त्रिपुरा में भी और ऑल ओवर इंडिया में भी, और ये अपने छोटा सा इनिशिएटिव लिया है कि आज और कल 7 और 8 पूरे देश में जो हमारे जितने भी सर्किल हैं सारे में एक होम लोन एक्सपो की हम ऑर्गेनाइज किए हैं, विच इज ए स्मॉल इनिशिएटिव टू ऑफर प्रोडक्ट ऑफ द मैनी बिल्डर्स अंडर वन, ताकि कस्टमर जब यहाँ आए तो उसको एक ही छत के नीचे बहुत सारे बिल्डर्स का बहुत सारे प्रोडक्ट की जानकारी भी हो सके और वो अपना प्रोडक्ट को चुन सके कौन सा अच्छा है क्या है। यहाँ पे हमारी सेंट्रलाइज प्रोसेसिंग भी टीम भी है यहाँ पर, ताकि वो उनको हर चीज़ में सहायता भी दे पाएगी और उनकी प्रोसेसिंग को फास्ट करने के लिए भी है। नेशनल बैंक के अगरतला एवं देश के सभी कोनों में ये लोन मेले का आयोजन किया गया है। खासकर जो हमारे नए होम बायर्स हैं उनकी सुविधा के लिए जो जितनी भी सर्विसेज हैं वो एक छत पे देने का इसमें कोशिश की गई है। और ना केवल बैंक की तरफ के रिप्रेजेंटेटिव परंतु जो भी नामी बिल्डर्स हैं, डेवलपर्स हैं अगरतला के, सभी को एक छत पे लाया गया है और एक्सपेडाइट किया जाएगा जो भी प्रोसेसिंग है। और मैं उम्मीद करता हूँ कि अगरतला की आम जनता जो होम बायर्स हैं, जो मकान लेने में इंटरेस्टेड हैं, वो सभी इस सुविधा का उपयोग कर पाएंगे। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে শুক্রবার 23 দফা দাবির ভিত্তিতে গণ অবস্থান সংগঠিত হয়। এদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আগরতলার ওরিয়েন্ট চৌমুনিতে এই গণ অবস্থান সংগঠিত হয়। রাজ্যের নানা প্রান্তের শাখাগুলো এদিন স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মহকুমা শাসক ও জেলা শাসক মারফত তুলে দেন। ত্রিপুরার পেনশনার ও পারিবারিক পেনশনারগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, প্রবীণ নাগরিক হয়েও নানা বঞ্চনা, উপেক্ষা ও অব্যবস্থায় অস্বস্তিতে বিপন্ন হয়ে পড়েছে বলে শারীরিক ও মানসিক দুর্বলতা অগ্রাহ্য করে পথে নামতে বাধ্য হয়েছেন। গত কয়েক বছর ধরে প্রায় একই দাবি জানানো হচ্ছে সরকারের কাছে। আলোচনার জন্য সুযোগ প্রার্থনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব ও অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। গত বছর সারা রাজ্যের শাখাগুলোর নেতৃত্ব মহকুমা শাসক ও জেলা শাসকের মাধ্যমে এবং সচিবালয়ের কর্মকর্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেয়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পেনশনারদের উপেক্ষা হয়েছে। অভাব অনটনে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এই অসহনীয় দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবার জন্য পুনরায় পথে নেমেছে বলে জানান তারা। লক্ষ্য করেছি যে আমাদের পে স্ট্রাকচার মানে মূল্যসূচকের ভিত্তিতে শিক্ষক কর্মচারী বা পেনশনারদের সেখানে ডিএ বা ডিআর দেওয়া হয়, কিন্তু লক্ষ্য করা গেছে যে কেন্দ্রীয় সরকার তার শিক্ষক কর্মচারী বা তার পেনশনারদের সেখানে যে হারে ডিএ দিচ্ছেন তার থেকে আমরা 23% দিয়ে এখনও কম পাচ্ছি, এবং এটার জন্য আমরা বারবার রাজ্য সরকারের কাছে বলেছি। আমরা সেই জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আমাদের এই বকেয়া দিয়ে এখনও মঞ্জুর করা হয়নি, এখন সেখানে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে 7ম বেতন কমিশন সেখানে যারা
25 বছর চাকরি পূর্ণ করবেন তাদেরকে ফুল পেনশন বেনিফিট দেওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে 2006 সাল থেকে 2008 সালের মধ্যে যারা রিটায়ারমেন্ট গেছেন 25 বছর চাকরি করে তাদেরকে 25 বছর পূর্ণ পেনশন দেওয়া হচ্ছে না। এই নিয়ে আমাদের পেনশনার এবং আমাদের সংগঠন আদালতের দ্বারস্থ আমরা হয়েছিলাম এবং আগরতলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং সেখানে পেনশনারদের যারা 25 বছর পূর্ণ করেছেন তাদেরকে সেখানে ফুল পেনশন দেওয়ার কথা বলেছেন, কিন্তু রাজ্য সরকার সেটা দিচ্ছেন না। বৃহস্পতিবার সোনামুড়া প্রেস ক্লাব এবং বিএসএফ 81 নং বাহিনীর যৌথ উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েতের বীর মেমোরিয়াল স্মৃতিসৌধ প্রাঙ্গণে মাতুজে সালাম শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি পি কে কাসানা। মূলত সীমান্তবাসী এলাকাবাসীকে সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাহিনীর জওয়ানদের এই উদ্যোগ। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, সোনামুড়া মহকুমা শাসক এম কে চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা সহ অন্যান্যরা। याद दिलाता है कि देश के प्रति भी कर्तव्य है, जो आजादी हमें मिली है उसको जिंदा रखने के लिए कहीं न कहीं किसी न किसी को बलिदान देना होगा। हमारे शहीदों ने अपना जीवन दिया, हमें अपना समय देना होगा, अपना मन मस्तिष्क देश को देना होगा, तभी देश सुरक्षित है और तभी देश आगे बढ़ेगा। देश के मायने क्या है आप अफगानिस्तान से पूछिए, सीरिया से पूछिए और अब बांग्लादेश से पूछिए कि एक मजबूत सुदृढ़ देश की क्या कीमत है। आज आप उस देश के नागरिक हैं जिसका पासपोर्ट पूरी दुनिया पहचानती है, मानती है, और पासपोर्ट देख के आपको जय हिंद बोलती है। इससे बड़े गर्व की बात एक हिंदुस्तानी के लिए हो नहीं सकती। ये सलाम, ये जो आज कार्यक्रम सोनामुड़ा प्रेस क्लब, सीमा सुरक्षा बल दोनों 81 बाहिनी ने मिलकर किया है और आप सब लोगों के सहयोग से हुआ है। ये एक संदेश देता है, संदेश ये देता है कि जिस समाज देश में वीरों को शहीदों को भुला दिया जाता है उस समाज का उस देश का पतन होना तय है। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।